যাদের মুখে ব্রণ থেকে অজস্র গর্ত হয়ে গিয়েছে, একেবারে ছিদ্র ছিদ্র অবস্থা, আপনারা কি জানেন যে এই কন্ডিশনটার ভীষণ ভালো ট্রিটমেন্ট যে আছে? আমরা অনেকেই কিন্তু ব্যাপারটা বুঝি না। আমরা কি করি? আমরা বিভিন্ন ধরনের সেরাম, ক্রিম, স্কিন কেয়ার রুটিন দিয়ে মনে করি এগুলো করতে করতে হয়তো আমার এই গর্তগুলো চলে যাবে। কিন্তু এই যে স্ক্রিনে এখন আমরা অনেক ধরনের একনি স্কার দেখছি, আইস প্রিক স্কার বা বক্স স্কার বা রোলিং স্কার, অর্থাৎ একনি থেকে অজস্র ধরনের বা টাইপের আসলে গর্ত হতে পারে। এই প্রত্যেকটার বা এটার কোনোটারই চিকিৎসার ভেতরে সেরাম বা ক্রিমের অবদান নাই। এই ক্ষেত্রে স্পেসিফিক ভাবে আমাদের নন ইনভেসিভ বেশ কিছু প্রসিডিওর আছে, সেগুলো হেল্প করে। এবং একজন আক্রান্ত ব্যক্তির মুখে কোন ধরনের স্কার আছে তার উপর ভিত্তি করেই আসলে চিকিৎসা পদ্ধতিটি বেছে নেওয়া হয়। এবং এখানে যে জিনিসটি বোঝা খুব দরকার, অধিকাংশ ব্রণে আক্রান্ত ব্যক্তিরই যখন ব্রণটা সারে তখন এক ধরনের স্কার আসলে হয় না। এখানে বিভিন্ন ধরনের স্কারেরই উপস্থিতি পাওয়া যায়। অনেকে যখন পোরসটা একটু বড় 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 গর্ত হচ্ছে কিন্তু এগুলোকে হোয়াইট পোরস হিসেবে ভুল বুঝে থাকেন। সেক্ষেত্রে নিজে বুঝতে না পারলে অবশ্যই একটু দেখাতে হবে কাউকে যে এগুলো কি আসলে আ বড় হয়ে যাওয়া pores এরই প্রবলেম নাকি এগুলো আসলে একেকটা ছোট, ছোট আ মানে একদম আ গর্ত হয়ে গেছে বলতে আমরা যা বুঝাই। এবং এই ক্ষেত্রে আমরা যে চিকিৎসার পদ্ধতিটা, এটা আমার এক্সপেরিয়েন্স এ আমি যেটা দেখি সেটি হচ্ছে কম্বিনেশন থেরাপি গুলো বেশি ভালো কাজ করে। অর্থাৎ অনেক চিকিৎসক আছেন, তিনি একেবারেই যখন এই গর্তগুলো দেখবেন তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন এবং অনেকেই একক চিকিৎসায় দিয়ে থাকেন। যেমন হয়তো শুধু CO2 লেজার রিসারফেসিং করা হচ্ছে অথবা মাইক্রোনেডলিং করা হচ্ছে। কিন্তু সারিন স্কিনে আমাদের যেহেতু যে পেশেন্ট গুলো আমরা ডিল করি তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন এবং আমি বলব সবচেয়ে জটিল কেসগুলোই আসলে আমরা আমাদের সেন্টারে দেখি। তাই আমরা সাধারণত আমাদের পেশেন্টদেরকে চেষ্টা করি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট মডালিটিস এর একটা প্যাকেজ আকারে তাদেরকে অফার করতে, বেসড অন নিড এবং তাদের কোন ধরনের স্কার আছে। তার মধ্যে আমরা যে কমনলি যে ট্রিটমেন্ট গুলো কম্বিনেশন হিসেবে দিয়ে থাকি তার মধ্যে সাবসিশন আছে, মাইক্রোনিডলিং, CO2 লেজার ভীষণ 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 কার্যকর। এবং অবশ্যই কেমিক্যাল পিলিং এর মধ্যে TCA ক্রস অথবা অন্য যে পিলগুলো আছে সেগুলোর ব্যবহারও আসলে হয়ে থাকে। এবং মাইক্রোনিডলিং যখন আমরা করি অনেক সময় এটার সাথে আমরা পেশেন্টের নিজের ব্লাড থেকে গ্রোথ ফ্যাক্টরটা সেপারেট করে সেটাও কিন্তু আমরা ইনজেক্ট করি, যেটাকে প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি বলা হয়। মাইক্রোনিডলিং একাও করা যায় অথবা এটার সাথে PRP অ্যাডও করা যায়। এই কম্বিনেশন থেরাপিটা এবং কতগুলো সেশন আসলে লাগে, আমরা মোটা দাগে যদি বলি কমপক্ষে 7 থেকে 8 টা এবং 7 থেকে 8 মাস সময় নিয়ে আসলে স্কার ট্রিটমেন্টটা করা হয়। এবং আ এক্ষেত্রে যে জিনিসটা আমরা সব রোগীদেরকে বলি, কারো, কারো ক্ষেত্রে শতভাগ ইমপ্রুভমেন্ট সম্ভব। কারো, কারো ক্ষেত্রে শতভাগ কিওর সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে 60%, 70%, 80% বেসড অন তার স্কারটা কতদিন পুরনো, কত গভীর হয়ে গিয়েছে, কত সিভিয়ার, তার উপর ভিত্তি করে এই আউটকামটা নির্ভর করে। কিন্তু এক কথায় যদি বলি, ট্রিটমেন্ট না নিয়ে মুখটাকে যদি আমরা ছিদ্রযুক্ত অবস্থায় ফেলে রাখি, আমি এইসব পেশেন্টের সাথে কথা বলে যেটা বুঝি, ভীষণই আত্মবিশ্বাসটা কমে যায়। এবং তার চেয়ে যেটা জরুরি ব্যাপার, আপনার মুখে এই মুহূর্তে কোনো দাগ নেই, আছে শুধু গর্ত। কি ঝামেলাটা জানেন? যেকোনো গর্ত দূর থেকে দেখলে আ উদাহরণটা এভাবে হতে পারে, একটা দেয়াল আমরা গুলি করে ছিদ্র করেছি। তো এই ছিদ্র প্রত্যেকটা জায়গায় একেকটা করে শ্যাডো কিন্তু পড়বে না কালচে, কালচে দূর থেকে যখন দেখব। সেইম জিনিসটা, সেইম অপটিক্যাল ইলিউশনটা ফেসের ক্ষেত্রেও হয়। সেক্ষেত্রে দেখবেন যতই আমরা স্কার ট্রিটমেন্টটা পাশ কাটিয়ে পিগমেন্টেশন এর ট্রিটমেন্ট করছি না কেন, মুখটা কেমন যেন ক্লিয়ার লাগে না কোনোভাবেই। তাই আমার কাছে মনে হয় স্কার ট্রিটমেন্টটা ইম্পোর্টেন্ট। এবং ব্রণের যখনই কেউ ব্রণে আক্রান্ত হচ্ছে, স্কার ট্রিটমেন্টে খুব বেশি দেরি করা উচিত না। যখন আমাদের ব্যাক এন্ডে একনি নিয়ন্ত্রণের ওষুধগুলো আছে, তখন ৬-৭ মাসে অন্তত ব্রণটাকে প্রপারলি কন্ট্রোল করে পিগমেন্টেশন এর একটা অংশ সেটল করে ডেডিকেটেডলি ৭-৮ মাসের জন্য স্কার ট্রিটমেন্টে চলে যাওয়াটা একেবারে ওয়াইজ। আর এবং খুবই ভালো পাওয়া যায়, ফল পাওয়া যায়। কিন্তু যত সময় গড়াতে থাকে তত ফাইব্রাস টিস্যু
তৈরি হয় এবং এটা আমাদের স্কিন অনেক ফাইব্রাস টিস্যু এবং সেগুলো যখন কন্ট্রাক্ট করে তখন কিন্তু এই গর্তগুলোর ডেপথ বাড়তে থাকে। তাই আমরা এই জিনিসগুলো মাথায় রেখে স্কার ট্রিটমেন্টগুলোতে আসতে পারি এবং আমি যদি এক কথায় বলি অবশ্যই মানতেই হবে স্কার ট্রিটমেন্ট ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ প্রসিডিওরস এবং আমরা মোটামুটি একটা বাজেটের কথা বলতে পারি যে 35 to 50, 60, 70,000 মোটামুটি এটার মধ্যে একেকজনের বাজেট ঘোরাফেরা করে ডিপেন্ডিং অন বিভিন্ন সেন্টার এবং অনেক সেন্টারে এগুলো এককালীন পেমেন্ট হয়। কিন্তু আমাদের সেরিন স্কিনে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা প্রসিডিওর বেসড পেমেন্ট নিয়ে থাকি। এখানে অ্যাডভান্স পেমেন্টের কোনো ব্যাপার নেই। এবং পুরোটা সময় আপনি আমাদের যিনি কনসালটেন্ট আছে তার সাথে কানেক্টেড থাকতে পারবেন বা যেকোনো কনসার্ন সবসময় শেয়ার করতে পারবেন। তাই যাদের একনি স্কারের প্রবলেম আছে একটু বাজেটটা নিজেরা গুছিয়ে খুবই কনফিডেন্টলি আসলে একনি স্কার ট্রিটমেন্ট শুরু করতে পারেন। অনেকে সাইড এফেক্টের ভয় পান। আমি সেটা অস্বীকার করব না। কিন্তু এটা পুরোপুরি নির্ভর করে আপনার কনসালটেন্টকে অর্থাৎ আপনার অ্যাটেন্ডিং ফিজিশিয়ানকে এবং আপনি কোন সেন্টারে করছেন এবং আপনার মেশিনগুলো কিরকম। মোট কথা আসলে এখানে এফিকেসিটা মেশিনের উপরেও ডিপেন্ড করে, যিনি করছেন তার উপরেও ডিপেন্ড করেন। আপনারা আমাদের সেরিন স্কিনের কথা জানেন যে আমাদের ডার্মাটোলজির ফ্র্যাটার্নিটির বেস্ট অফ বেস্ট যারা আছেন তারাই আমার টিমে আছেন। সো আপনারা একেবারে নির্দ্বিধায় এবং ভয় ছাড়া স্কার ট্রিটমেন্টে যেতে পারেন।